দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রাজশেখর বসুর লেখা একটি নতুন ছোট গল্প নিয়ে আলোচনা করব। সেই ছোট গল্পটির নাম হলো 10 করণের বানপ্রস্থ। দেখো, এর আগেও আমি রাজশেখর বসুর প্রচুর ছোট গল্প নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আবার রাজশেখর বসুর একটি ছোট গল্প নিয়ে আলোচনা করছি। আমরা এর আগের ভিডিওগুলিতে রাজশেখর বসুর জীবনী সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু এই ভিডিওটিতে আমরা রাজশেখর বসুর জীবনী সম্পর্কে আলোচনা করব না। কিন্তু একটা জিনিস বলে রাখি, রাজশেখর বসু সম্পর্কে কিছু কথা আমরা আগে বলে নেব এবং সেগুলি বলার পর তারপরেই আমরা গল্পটির একটি সার সংক্ষেপ আলোচনা করব। দেখো, আজকে প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব না, খুব সংক্ষিপ্তভাবে একটি সার সংক্ষেপ আজকে আমরা এই গল্পের আলোচনা করব। তো প্রথমে আমরা রাজশেখর বসু সম্পর্কে সামান্য দু একটি তথ্য তোমাদের সামনে তুলে ধরব। পুরাকালে আমরা দেখেছিলাম পরশুরাম এসেছিল সাধারণত মানুষ মারার উদ্দেশ্যেই, কিন্তু আমাদের কালে যে পরশুরামের আবির্ভাব হয়েছিল সেই পরশুরামের তেমন কোনো উদ্দেশ্য ছিল না। তিনি মূলত মানুষকে হাসিয়েই গিয়েছেন। মানে বর্তমানকালের যে পরশুরাম, সেই পরশুরাম মানুষকে হাসিয়ে গিয়েছেন। এই পরশুরাম মূলত হাসির গল্পই লিখতেন। পরশুরামের গল্পে অন্যান্য উপাদান থাকলেও তার গল্পে আমরা মূলত হাসির উপাদান বেশি পরিমাণে লক্ষ্য করে থাকি। আমাদের একটি ছোট্ট ধারণা সবার মধ্যেই আছে যে যে সমস্ত লেখকেরা হাসির গল্প লিখে গিয়েছেন তারা মানুষ মাত্রই, মানে তারা ব্যক্তিগতভাবে সবসময় হাসি খুশি থাকবেন, এটি আমরা ধারণা করে থাকি। কিন্তু পরিস্থিতি ঠিক তার উল্টো। যে সমস্ত লেখকেরা হাসির গল্প লিখে গিয়েছেন তারা অ্যাকচুয়ালি তাদের ব্যক্তিগত জীবনে ছিলেন ভীষণ গম্ভীর। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, তারপর আমাদের এই রাজশেখর বসু মানে পরশুরাম, এছাড়াও প্রভাত কুমার, এই সমস্ত যে লেখকদের কথা আমি বললাম সেই সমস্ত লেখকেরা তাদের ব্যক্তিগত জীবনে ছিলেন ভীষণ গম্ভীর প্রকৃতির। তাছাড়াও রাজশেখর বসু নিজের খ্যাতি সম্পর্কে ছিলেন ভীষণই উদাসীন। স্মৃতিকথা, জীবনচরিত বা অন্যান্য কোনো লেখা তিনি তার ব্যক্তিগত জীবনকে নিয়ে যে লেখাগুলি হয় সেই লেখাগুলি তিনি রচনা করে যাননি। আমরা রাজশেখর বসুকে বাদ দিলাম। অন্যান্য লেখকের ক্ষেত্রে আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা যে খ্যাতির শিখরে পৌঁছেছিল সেই খ্যাতির শিখরে পৌঁছে তারা নিজের প্রদীপকে নিজেই বেশি করে উজ্জ্বলিত বা আলোকিত করে তুলেছিলেন। কেউ করেছিল প্রত্যক্ষভাবে, কেউ বা করেছিল একটু গোপনে বা আড়ালে। কিন্তু রাজশেখর বাবুর ক্ষেত্রে ঠিক তার উল্টো। তিনি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই লেখেননি। তার বিভিন্ন আত্মীয় স্বজন বা তার যে ভালোবাসার শ্রদ্ধেয় যে সমস্ত মানুষজন ছিলেন তারাই তার জীবন সম্পর্কে বেশ তথ্য লিখে গিয়েছিলেন। দেখো, রাজশেখর বসুর যে সমস্ত গ্রন্থাবলী প্রকাশিত হয়েছিল সেই সমস্ত গ্রন্থাবলী দুটি ভাগে প্রকাশিত হয়েছিল। একটিতে আমরা দেখেছিলাম পরশুরাম নাম নিয়ে এবং অন্যটি ছিল রাজশেখর বসু নাম নিয়ে। এই দুটি নামের স্বতন্ত্র তিনি প্রথম থেকেই ধরে রেখেছিলেন খুব সুন্দরভাবে। এই দুটি নামের যে দুজন ব্যক্তিত্ব, এই দুজন ব্যক্তিত্বের ছিল সম্পূর্ণ আলাদা। একই ব্যক্তির মধ্যে দুটি ভিন্ন ব্যক্তিত্ব আলাদা আলাদা কোঠায় রাখা যে কতটা কঠিন কাজ, রাজশেখর বসুকে দেখলে আমরা তা সহজেই বুঝতে পারি। আমরা অবাক হয়ে যাই তিনি এ কাজ কিভাবে সম্ভব করেছিলেন। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড এই গল্পটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাঙালি পাঠকের কান ও চোখ সজাগ হয়ে উঠেছিল। তারা ভেবেছিল বাংলা সাহিত্যের জগতে এ কার আগমন হলো। কার্টেন রেইজার হিসেবে গল্পটি ছিল অসাধারণ। এই গল্প লিখেই তিনি বাংলা সাহিত্যকে সেই সময়টিতে মাতিয়ে রেখেছিলেন। তারপর পাঠকের উৎসাহ তৈরি হয় তাকে নিয়ে। তারা আর ঘুমানোর বা অন্য কোনো কাজ করার অবসর সেই সময় পায়নি, রাজশেখর বসুকে নিয়েই মেতে উঠেছিলেন। ফলে আমরা দেখতে পাই ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে চিকিৎসা সংকট, মহাবিদ্যা,
লম্বকর্ণ, ভূষণ্ডির মাঠ, কজ্জলি গ্রন্থ, বিরিঞ্চি বাবা, জাবালি, কচি সংসদ, উলট পুরাণ প্রভৃতি গল্প। প্রথমে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি ছোট্ট নক্ষত্র হিসাবে তিনি জ্বলে উঠেছিলেন। তারপর ধীরে ধীরে উজ্জ্বল নক্ষত্র হিসেবে সৌরজগতে তিনি নিজের আসর পাকা করে নিয়েছিলেন। 42 বছর বয়সে, ভাবতে পারছে কখনো 42 বছর বয়সে রাজশেখর বসু বাংলা সাহিত্যের আঙ্গিনায় আত্মপ্রকাশ করেছিলেন। যে বয়সে নাকি অন্যান্য সাহিত্যিকেরা অবসর নিয়ে থাকে, সেই বয়সে এসে রাজশেখর বসু লেখা আরম্ভ করেছিলেন। রাজশেখর বসু নিজেই স্বীকার করেছিলেন যে তিনি বেশি লোকের সাথে মেশেননি, এমনকি তিনি বেশি দেশ ভ্রমণও করেননি। প্রতিভাবান লোক যারা থাকে তাদের এসব কিছু করার প্রয়োজন হয় না। আমরা বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রেও একই কথা দেখতে পারি, বা একই প্রযোজ্য আর কি। বঙ্কিমচন্দ্র বেশি লোকের সাথে মিশতেন না, বা বেশি দেশ যে তিনি খুব একটা ভ্রমণ করেছিলেন তা নয়। তবে একটা জিনিস আমাদের অবাক করে, তাদের এই যে উপন্যাস বলো আর গল্প বলো, এই উপন্যাস এবং গল্পে এত বৈচিত্র্য, এত নরনারীর প্রবেশ কোথা থেকে ঘটেছিল? আসলে কি বলতো, সবই ছিল প্রতিভার বিকাশ। যাই হোক, আমি অনেক কথাই বললাম রাজশেখর বসু সম্পর্কে। এবার আমরা আসল টপিকটিতে ফিরবো। আমরা যে গল্পটি নিয়ে সংক্ষিপ্তসার বলতে চেয়েছিলাম, সেই গল্পটির সংক্ষিপ্তসার এখন তোমাদের সামনে আলোচনা করব। দশকর্ণের বানপ্রস্থ, এই যে গল্পটি আমরা এখন আলোচনা করব, সেই গল্পটি আলোচনা করার আগে আমাদের বানপ্রস্থ জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। বানপ্রস্থ বলতে হিন্দু আশ্রম পদ্ধতির তৃতীয় যে পর্যায় রয়েছে সেই পর্যায়টিকে বোঝানো হয়েছে। বানপ্রস্থ শব্দটির অর্থ হলো বনে অবসর গ্রহণ করা। এটি হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য এবং সন্ন্যাস, এই যে পর্যায়গুলি ছিল, এই পর্যায়ের মধ্যে একটি পর্যায়। যে পর্যায়ে প্রকৃতি কাছে, মানে তুমি সংসার ছেড়ে প্রকৃতির কাছে বসবাস শুরু করবে। ধ্যান এবং তপস্যা করে জীবনের শেষ পর্যায় অর্থাৎ সন্ন্যাসের জন্য প্রস্তুতি গ্রহণের যে পর্ব, সেটি হলো বানপ্রস্থ। এটি মূলত একটি অবসর বা ত্যাগের একটি জয়যাত্রা। দশকরণের বানপ্রস্থ যে গল্পটি, সেই গল্পটিতে একটি সুন্দর পৌরাণিক কাহিনীকে লেখক এখানে তুলে ধরেছেন বা অবতারণা করেছেন। আমরা এই গল্পে দেখেছি দর্ভাবতীর রাজা দশকরণ একদিন ঠিক করলেন যে তিনি বানপ্রস্থে যাবেন। যদিও রাজার এখন বানপ্রস্থে যাওয়ার সময় হয়নি বা তার উপযুক্ত সময় এখনো আসেনি, তাই বৃদ্ধ মন্ত্রী ধর্মজ্ঞ মান্ডুক তাকে বাধা দান করেছিলেন। কিন্তু তাদের কথা দশকরণ কিছুতেই শুনলেন না। অবশেষে 22 বছর বয়সী যে পুত্র ছিল তার, সেই পুত্রের হাতে রাজ্যভার অর্পণ করে রাজ্য থেকে ত্যাগ করলেন, মানে রাজ্যকে ত্যাগ করলেন তিনি। সঙ্গে নিলেন শুধুমাত্র একটি নাতি বৃহৎ থলি। তারপর ধীরে ধীরে গভীর অরণ্যে দশকরণ প্রবেশ করলেন। দশকরণ একটি বৃহৎ গাছের তলায় বসে একান্ত করণে বা এক মনে ব্রহ্মার আরাধনা করতে শুরু করলেন। এবং 3 দিন 3 রাত পরে ব্রহ্মা তাকে দর্শন দিলেন। ব্রহ্মা যখন এসে তাকে বর চাইতে বলল, দশকরণ তখন বললেন, আমার প্রত্যেক ইন্দ্রিয়কে আপনি 10 গুণ করে দিন, অর্থাৎ 20টি চক্ষু, 20টি কর্ণ, 10টি নাক, 10টি জিহ্বা, 10 গুণ বিস্তৃত ত্বক আপনি করে দিন। অবশেষে ব্রহ্মা তাকে সেই বরটি দিয়েছিল। ব্রহ্মার বরে তিনি তার মনোবাঞ্ছা পূরণ করতে পেরেছিলেন। 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। 1 বছর পরে দশকরণ আবার ব্রহ্মাকে ডাকলেন এবং ভক্তের এই ডাকে 1 বছর পর ব্রহ্মা আবার দশকরণকে এসে দেখা দিলেন। দশকরণকে যখন ব্রহ্মা এসে দেখা দিলেন এবং বললেন কি হয়েছে, তখন দশকরণ বলল যে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়েছে, আর এই 10 গুণ ইন্দ্রিয় নিয়ে
তিনি মোটেই সুখী নন। তাই ব্রহ্মা তাকে বললেন, আচ্ছা তুমি কি চাও বলো, তুমি আবার বর চাও তো, বলো তোমার কি বর লাগবে। দশকরণ তখন বললেন, আমার সবকিছু বেশি বেশি থাকলেও আমার মন একটাই, এই একটি মন নিয়ে আমি ভীষণ অসুবিধায় পড়ে আছি। এখন আপনি দয়া করে আমাকে 10টি মন দিন, তাতে আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যে জট লেগেছিল সেই জট কাটবে, আলাদা আলাদা করে মনের খোপে সেই হৃদয়গুলি থেকে যাবে। অবশেষে ব্রহ্মার বরে দশকরণ সেই বরই পেলেন। কিন্তু আবার 1 বছর কেটে গেল। 1 বছর পরে দশকরণ আবার ব্রহ্মাকে ডাকলেন। দশকরণের ডাকে ব্রহ্মা আবার এসে তার সামনে হাজির হলো। দশকরণ তখন ব্রহ্মাকে বললেন, আমার 10টা মন নিয়ে আরো গোলযোগের সৃষ্টি হয়েছে। যতই আমি চেষ্টা করি বারবার মনে হয় যেন আলাদা আলাদা লোক আমার মন ভোগ করছে। তাই আর দশকরণ কিছুই চায় না। ব্রহ্মাকে তিনি বললেন যে আমাকে পূর্বের অবস্থাতেই আবার ফিরিয়ে দিন। তখন ব্রহ্মা দশকরণকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিল। আর এইভাবে আবার 5 বছর কেটে গেল। দশকরণের আর কোনো খবর ব্রহ্মা এখন আর পায় না। তাই হঠাৎ একদিন দশকরণের কথা ব্রহ্মার মনে পড়ল। ব্রহ্মা তখন তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন যে দশকরণ এখন নিতান্তই একজন সাধারণ ব্যক্তি হয়ে গিয়েছে। পরিশ্রম করে ভীষণ এবং লোকের উপকার করে সে তার দিন অতিবাহিত করে। তখন দশকরণের সামনে ব্রহ্মা এসে হাজির হলো। ব্রহ্মাকে দেখে দশকরণ হাসি মুখে ব্রহ্মাকে জানিয়েছিলেন যে এখন আমি দশকরণ নই, আমি এখন কোটিকরণ, তারও আবার একই করণ হয়ে গিয়েছে। গোজ বাঁধা আর 10টা জীবন কি আর দরকার আছে বলুন? দেখছি এই জগতে যত জীব রয়েছে সকলে মিলেই তো আমি তৈরি হয়েছি। তাই আমার ভোগের সমস্ত ইচ্ছা এখন চলে গিয়েছে। ভালোই হয়েছে বলুন, সকলের সুখ দুঃখ এখন আমি পৃথক করে বুঝতে পারি। তাদের দুঃখ কষ্ট একসাথে আমি যেহেতু তাদের সাথে থাকি তাই আমি বুঝতে পারি। এতদিন বাদে ব্রহ্মাকে সামনে পেয়ে দশকরণ যেন মুক্তির আস্বাদ পেলেন। মানে আমি বলতে চাইছি এটাই যে তিনি ব্রহ্মার কাছে মুক্তির সন্ধান খুঁজছিলেন। ব্রহ্মা তখন দশকরণকে বলেছিল, আরে বাবা, বাবাটা আমি এমনি বলছি আর কি, যে মুক্তির পথ কি একটা মাত্র? মুক্তির তো অনেক পথ রয়েছে। তোমার রাজ বুদ্ধি তোমাকে মুক্তির রাজমার্গ দেখিয়েছে। এই বলে ব্রহ্মা সেখান থেকে অন্তর্হিত হলেন বা চলে গেলেন। আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাসেও দেখতে পাই, বঙ্কিমচন্দ্র তার আমার মন নামক যে প্রবন্ধটি লিখেছিলেন সেই প্রবন্ধে তিনি যথার্থ সুখের সন্ধান করে বেরিয়েছিলেন। কমলাকান্তের রূপ ধরে বঙ্কিমচন্দ্র নানা স্থানে ঘুরে ঘুরে শেষে একটি সিদ্ধান্তে এসে উপনীত হয়েছিলেন। সিদ্ধান্ত ছিল এরকমই যে পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নেই। সেভাবে দশকরণের বানপ্রস্থ যে গল্পটি আমরা আলোচনা করলাম সেই গল্পটিতেও রাজা দশকরণ তার নানা পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে পরের উপকারী হলো যথার্থ সুখের উৎস। তাই তিনি এই যথার্থ সুখের জন্যই রাজ সিংহাসন ছেড়ে বানপ্রস্থ গ্রহণ করেছিলেন। তিনি বানপ্রস্থে গিয়ে ব্রহ্মার বরে নিজেকে 10 গুণ করে নিয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানেও তিনি সঠিক সুখের সন্ধান পাননি। অবশেষে পরে ঘর ছেড়ে দেওয়ার মধ্যেই তিনি প্রকৃত সুখের সন্ধান পেয়েছিলেন। তাই সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর
ব্রহ্মার কাছে, তাই তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে খুব ভালো আছি প্রভু, এই গৃহের স্বামী অসুস্থ, অন্য পুরুষ এই গৃহে নেই, বর্ষাও আসন্ন, তাই আমি ঘরের চালটা মেরামত করে দিচ্ছি। ব্রহ্মা তখন বললেন, সুখ হচ্ছে? উত্তরে সে জানায়, পরিশ্রম হচ্ছে, অভ্যাস নেই কিনা, কিন্তু আমার এই কাজের ফলে সুখী হবে এই দম্পতি। তখন ব্রহ্মা বললেন, এখানেই থাকা হয় বুঝি? তখন দশকরণ বলল, না, আমি গ্রামের প্রত্যেকটি জায়গাতেই থাকি, তবে কাজের জন্য আমি নানা স্থানে ঘুরে ঘুরে বেড়াই। দেখো, মূলত গল্পটি ছিল এটুকুই এবং গল্পটি আমি সংক্ষিপ্ত আকারে বললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরে আমরা অন্য কোনো গল্প নিয়ে আলোচনা করব।